আমাদের আজকের এই গল্পটি শুধুমাত্র প্রাপ্ত মনস্কদের জন্য। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন। অলরেডি সাসপেন্সের পর্দায় আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই নতুন এপিসোডে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প গোপালের জিলিপির দোকানে। আশা করছি আমাদের আজকের এই নিবেদন আপনার ভীষণ ভালো লাগবে। তবে তার আগে জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের প্রত্যেকের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। এবং আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তাহলে শুনুন মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ গল্পটি। আর আমাদের গপ্পখোর চ্যানেলে ইতিমধ্যে এই গল্পটি চলে এসেছে। যদি আপনি না শুনে থাকেন এখনো পর্যন্ত, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। কারণ এই গল্পটা কিন্তু একটু ভিন্ন স্বাদের, তাই যদি এই গল্পটি মিস করে থাকেন তাহলে অবশ্যই শুনে নিতে ভুলবেন না। আশা করি আপনার ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। শুরু হচ্ছে লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প গোপালের জিলিপির দোকানে। শ্রাবণের আকাশটা যেন আজ ফোঁসছে। গত দুদিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি, আর আজ দুপুরের পর থেকে যে প্রবল বর্ষণ শুরু হয়েছে তা থামার কোনো লক্ষণই নেই। চারিদিক নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে আছে, আর তারই মাঝে অবিশ্রান্ত ধারায় ঝরে পড়ছে বৃষ্টির জল। আমি আমার পুরনো সাইকেলটার হ্যান্ডেল শক্ত করে ধরে এক প্রকার সংগ্রাম করতে করতে এগোচ্ছিলাম। রাস্তার অবস্থা বর্ণনাতীত, কাদা আর জল মিলেমিশে একাকার। আজকালকার মতো তখন তো আর যখন তখন মোটর গাড়ি বা বাস পাওয়া যেত না। ভরসা বলতে এই 2 চাকার সাইকেলটাই। গতকালের পড়ন্ত বেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। উদ্দেশ্য নবদ্বীপের কাছাকাছি একটা প্রত্যন্ত গ্রাম। সেখানে আমার বড়দি থাকে। গতকাল সকালে টেলিগ্রাম এসেছিল, দিদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। খবরটা পাওয়ার পর আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারিনি। ভেবেছিলাম আজ মাঝরাতের মধ্যেই একটানা সাইকেল চালিয়ে দিদির কাছে পৌঁছে যাব। কিন্তু প্রকৃতি যে আজ এমন বিরূপ হবে তা কে জানত। সাইকেলের প্যাডেলে চাপ দিতে দিতেই বুঝতে পারছিলাম পা দুটো ভারী হয়ে আসছে। বৃষ্টির ছাঁটে গায়ের জামা কাপড় ভিজে সপসপে। শীত আর ক্লান্তিতে শরীরটা যেন অবশ হয়ে আসছে। ঠিক এমন সময় একটা আবছা আলো চোখে পড়ল। জায়গাটার নাম হরিণঘাটা। দিনের বেলায় হয়তো এটা একটা জমজমাট বাজার, কিন্তু এই হঠাৎ করে দুর্যোগের রাতে জায়গাটাকে একটা পরিত্যক্ত প্রেতপুরী বলে মনে হচ্ছে। বাজারের সবকটা দোকানপাট বন্ধ, কপাটে তালা ঝুলছে। কেবল রাস্তার একেবারে শেষ মাথায় একটা পুরনো জীর্ণ দোকানের ঝাঁপ অর্ধেক খোলা। সেখান থেকেই একটা হারিকেনের টিমটিমে হলদেটে আলো বৃষ্টির পর্দা ভেদ করে রাস্তায় এসে পড়েছে। সাইকেলটা নিয়ে আমি সেদিকেই এগোলাম। উপায় নেই, এই দুর্যোগে আর এক পাও এগোনো সম্ভব নয়। অন্তত বৃষ্টিটা একটু না কমা পর্যন্ত এখানেই আশ্রয় নিতে হবে। দোকানের কাছাকাছি আসতেই মাথার উপর টাঙানো পুরনো মূর্ছে ধরা টিনের সাইনবোর্ডটা নজরে এলো। আবছা আলোয় কোনো মতে পড়া গেল গোপালের মিষ্টান্ন ভাণ্ডার। দোকানের দাওয়ায় উঠে সাইকেলটা একপাশে দাঁড় করালাম। ভেতরের দৃশ্যটা দেখে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। দোকানটা একেবারে খাঁ খাঁ করছে, কোথাও কোনো খদ্দের নেই। কাঠের পুরনো ক্যাশ বাক্সটার পেছনে একটা নিচু টুলের ওপর বসে আছে 70 এক বৃদ্ধ। পরনে একটা অত্যন্ত ময়লা তালিমারা ধুতি আর গা খালি। হারিকেনের আলোয় লোকটার গায়ের চামড়া কেমন যেন অস্বাভাবিক ফ্যাকাশে দেখাচ্ছে, যেন শরীরে এক বিন্দু রক্ত নেই। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর অদ্ভুত লাগলো
লোকটার চোখ দুটো, মানুষের চোখ অতটা ঘোলাটে হয় কি করে? যেন মরা মাছের চোখের মতো নিষ্প্রাণ দৃষ্টিহীন একটা ভাব। লোকটা একটা বড় লোহার কড়াইতে তেল গরম করছিল। তেলের ভেতর থেকে ধোঁয়া উঠছে। সে অত্যন্ত ধীর এবং যান্ত্রিক ভঙ্গিতে একটা কাপড়ের পুঁটুলি থেকে তপ্ত তেলের বুকে 2.5 প্যাঁচের জিলিপি ছাড়ছে। ছ্যাঁত করে একটা শব্দ হচ্ছে, আর সঙ্গে সঙ্গে গরম তেলের একটা গন্ধ চারপাশের বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। আমি গলা খাঁকারি দিয়ে জড়তা কাটানোর চেষ্টা করে বললাম, আগে বড় বিপদে পড়ে আপনার দোকানে উঠেছি। বড্ড জল নেমেছে। বৃষ্টিটা একটু ধরলে আমি আবার নিচের পথ ধরব। ততক্ষণ একটু বসা যাবে ওই বেঞ্চটায়? বৃদ্ধ জিলিপি ভাজা থামালো না। সেই ঘোলাটে চোখে আমার দিকে একবার তাকালো। তার দৃষ্টিটা যেন আমার শরীর ভেদ করে পেছনের অন্ধকার দেওয়ালটার দিকে চলে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে ঘর ঘরে নিচু গলায় বলল, বসো বসো, বিপদে পড়লে তো মানুষ মানুষের কাছে আসে। আমি দোকানের একপাশে রাখা লম্বা পুরনো কাঠের বেঞ্চটায় বসলাম। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ। বাইরে বৃষ্টির একটানা ঝমঝম শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ লোকটা কড়াইয়ের পাশ থেকে উঠে দাঁড়ালো। তার নাম যে গোপাল সেটা সাইনবোর্ড দেখেই বুঝেছিলাম। সে ধীর পায়ে কাঁচের আলমারিটার কাছে গেল। তারপর কোনো কথা না বলে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আলমারির ভেতর থেকে নিজের হাতে একটা সাদা রসগোল্লা তুলে নিল। আর আমি অবাক হয়ে দেখলাম লোকটা মুখে পুড়ে সেই রসগোল্লাটা চিবোতে শুরু করেছে। তার চিবানোর শব্দটা এই নিস্তব্ধ দোকানের ভেতর কেমন যেন চপচপ করে বাজতে লাগলো। হঠাৎ রসগোল্লাটা গিলতে গিলতে সে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার ঘোলাটে চোখ দুটো যেন অন্ধকারে চকচক করে উঠল। একটা অদ্ভুত শীতল গলায় সে বলে উঠল, মিষ্টি জিনিসটা বড় ভালো বাবু। আষ্টে গন্ধটাকে অন্তত কিছুক্ষণের জন্য ঢেকে রাখে। জানেন, মানুষের রক্তের গন্ধ আর নদীর পচা মাছের গন্ধের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। কথাটা শোনার পর আমার শির দাঁড়াবে যেন একটা বরফ শীতল স্রোত নেমে গেল। এই কেমন কথা? একজন মিষ্টির দোকানদার হঠাৎ রক্তের গন্ধ আর পচা মাছের কথা বলছে কেন? আমি ভীষণভাবে চমকে উঠলেও মুখে কিছু প্রকাশ করলাম না, চুপ করে রইলাম। এমন দুর্যোগের রাতে একটা অচেনা জায়গায় একা বসে তর্ক করা বা ভয় পাওয়ার কথা প্রকাশ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি নিজেকে প্রবোধ দিলাম, হয়তো বয়সের ভার এই লোকটার মাথার ঠিক নেই। আমার নীরবতার মাঝেই গোপালবাবু একটা শাল পাতা নিল। কড়াই থেকে কয়েকটা ধোঁয়া ওঠা গরম জিলিপি তুলে সেই পাতার উপর রাখল। তারপর ধীর পায়ে এগিয়ে এসে জিলিপির পাতাটা আমার দিকে বাড়িয়ে দিল। নিন বাবু, নিন। এই ঝড় জলের রাতে শরীরটা গরম হবে। ভয় আর অস্বস্তি থাকা সত্ত্বেও জিলিপিগুলো নিলাম হাতে। হাতে ছ্যাঁকা লাগার মতো গরম। বৃষ্টির রাতে এই গরম জিলিপি অমৃতের মতো লাগার কথা। আমি একটা জিলিপির কোণ ভেঙে মুখে পুরলাম, কিন্তু কামড় দেওয়া মাত্রই আমার পাকস্থলী যেন গুলিয়ে উঠল। জিলিপিটা গরম ঠিকই, কিন্তু স্বাদটা মিষ্টি নয়, কেমন যেন একটা উগ্র টক টক স্বাদ। আর তার চেয়েও বড় কথা, জিলিপিটা থেকে একটা অদ্ভুত পুরনো গুমোট আষ্টে গন্ধ ভেসে আসছে। আমি কোনো মতে সেটা গিলে ফেললাম। সাহস করে বেঞ্চে বসে রইলাম। ভাবলাম হয়তো অনেক পুরনো গাঁজিয়ে ওঠা ময়দার গোলা দিয়ে ভাজা,
তাই এমন বিষাদ আর টকটক লাগছে। অস্বস্তিকর পরিবেশটা হালকা করার জন্যই আমি বাঁ হাতের কবজিটা ঘুরিয়ে ঘড়িটার দিকে তাকালাম। সময় দেখে আমি নিজেই একটু অবাক হলাম। আমার মনে হচ্ছিল যেন রাত অনেক গভীর হয়েছে, অথচ ঘড়িতে পাচ্ছে মাত্র 7:30। এর আগেও এই পথ দিয়ে সাইকেল চালিয়ে আমি গেছি, অবশ্য তখন এমন ঝড় জলের রাত ছিল না, আর এ বাজার কখনোই বন্ধ ছিল না। আর সবচেয়ে বড় কথা, এই মিষ্টির দোকানটা এর আগে কখনো দেখিনি, হয়তো নতুন হয়েছে। এসবের মাঝে আমি গোপাল বাবুর দিকে তাকিয়ে একটু জোর করে হাসার চেষ্টা করলাম। আকাশের যে অবস্থা, মনে হচ্ছে যেন মাঝরাত পেরিয়ে গেছে, কিন্তু ঘড়িতে দেখছি মোটে 7:30 বাজে। রাত তো বেশি হয়নি। গোপালবাবু নিজের জায়গায় ফিরে গিয়ে আবার সেই ঘোলাটে দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কোনো অভিব্যক্তি নেই সেই ফ্যাকাশে মুখে। নিষ্পৃহ গলায় বললেন, আজ সকাল থেকে রেডিওতে খবর শোনেননি বাবু? দুপুরের পর থেকেই সতর্ক বার্তা দিচ্ছিল, সন্ধ্যার পর থেকেই নাকি প্রলয়ঙ্করী ঝড় বৃষ্টি শুরু হবে। তাই দুর্যোগের রাতে কোথায় চলেছে এমন সাইকেল ছুটিয়ে? আমি একটু স্বস্তি পেলাম। যাক, লোকটা অন্তত স্বাভাবিক মানুষের মতো একটা প্রশ্ন তো করেছে। আমি গলাটা একটু পরিষ্কার করে সংক্ষেপে বললাম, আমি কাল বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়েছি, যাব কৃষ্ণপুরের দিকে। আমার বড়দির শরীরটা বড্ড খারাপ। কাল সকালেই খবর পেয়েছিলাম, ভেবেছিলাম আজ রাতের মধ্যেই পৌঁছে যাব, কিন্তু এই হরিণঘাটায় এসে যা বৃষ্টি নামলো, আর এগোতে পারছি না। গোপালবাবু কোনো উত্তর দিলেন না, শুধু তার ঘোলাটে চোখ দুটো আবার সেই কড়াইয়ের ফুটন্ত তেলের দিকে নিবদ্ধ হলো। বাইরে তখন বৃষ্টির তোড় আরও বেড়েছে, যেন আকাশ ভেঙে গোটা হরিণঘাটা গ্রামটাকে ভাসিয়ে নিয়ে যাবে। এই দম বন্ধ করা পরিবেশটাকে একটু হালকা করার জন্যই আমি একটা স্বাভাবিক কথোপকথন শুরু করার চেষ্টা করলাম। তা গোপালবাবু, আপনার এই দোকানটা কত দিনের? বেশ বড় সড়ো দোকান তো আপনার। তা আপনি কি একাই চালান এত বড় দোকান? কোনো কারিগর বা কর্মচারী দেখছি না। আমার কথা শুনে গোপালবাবু কড়াইয়ের ফুটন্ত তেলের দিক থেকে মুখ ফেরালেন। তার ফ্যাকাশে ঠোঁটের কোণে ফুটে উঠল একটা শুষ্ক হাসি। সে হাসিতে কোনো প্রাণ নেই। এ দোকান আমার নয় বাবু, এ হলো আমার বংশের অভিশাপ। যুগ যুগ ধরে বয়ে বেড়াচ্ছি। ঘর ঘরে নিচু গলায় তিনি বললেন। তারপর একটু থেমে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এমনি সময় তো মনের কথা বলার মতো কোনো মানুষ পাই না বাবু। আজ বাইরে যা প্রলয়ঙ্কর দুর্যোগ চলছে, তা আজ রাতে আপনারও আর কোথাও যাওয়া হবে কিনা সন্দেহ। তা যখন এসেই পড়েছেন আমার ডেরায়, শুনুন তবে এই হতভাগার জীবন কাহিনী। কথাটা শুনে আমার ভেতরে একটা মিশ্র অনুভূতির সৃষ্টি হলো। একদিকে লোকটার হাবভাব আমাকে রীতিমতো ভয় পাইয়ে দিচ্ছে, অন্যদিকে এই দুর্যোগের রাতে একটা টিমটিমে আলো জ্বলা পুরনো মিষ্টির দোকানে বসে এক রহস্যময় বৃদ্ধের মুখে তার জীবনের গল্প শোনার একটা অদ্ভুত আকর্ষণও অনুভব করছিলাম। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। গোপালবাবু কড়াইয়ের ফুটন্ত তেল থেকে একটা লোহার ঝাঁঝাড়ি দিয়ে ভাজা জিলিপিগুলো তুলে নিয়ে পাশের একটা বড় গামলায় রাখা ঘন রসের মধ্যে ডোবাতে লাগলেন। ছ্যাঁত করে একটা শব্দ হলো, আর তপ্ত জিলিপিগুলো রস শুষে নেওয়ার একটা সূক্ষ্ম বুদবুদ শব্দ এই নিস্তব্ধ দোকানের ভেতর স্পষ্ট শোনা যেতে লাগলো। তারপর অত্যন্ত ধীর আর গম্ভীর গলায় তিনি এক অতীত আখ্যান শুরু করলেন। আমার মেজ কাকা
ভবতোষ চাটুর্যে। তিনি ছিলেন এই হরিণঘাটা গ্রামের দোর্দণ্ড প্রতাপ মানুষ। যেমন প্রতিপত্তি তেমনই নিষ্ঠুর তার স্বভাব। গ্রামের মানুষ মেজ কাকাকে জমের মতো ভয় পেত। সেই মেজ কাকা বছর 40 বয়সে দ্বিতীয়বার ছাদনাতলায় গেলে নতুন বিয়ে করে ঘরে আনলেন আমার কাকিমা কল্যাণীকে। কল্যাণী কাকিমা ছিলেন যেন সাক্ষাৎ দেবী প্রতিমা, শান্ত, লাজুক আর অসম্ভব রূপবতী। কিন্তু ওই নরম স্বভাবের মেয়েটা ঘুণাক্ষরেও জানত না এই বাড়িতে তার জন্য কি ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। আমাদের গ্রামের একেবারে পূব দিকের সীমানায় একটা বিরাট জলাশয় ছিল। গ্রামের লোক বলতো কালো দিঘি। দিঘিটার নাম কালো দিঘি হওয়ার পেছনেও কারণ ছিল। ওর জলটা কোনোদিন পরিষ্কার নীল বা সবুজ হতো না, কেমন যেন একটা গাঢ় কুচকুচে কালো রঙের আস্তরণে ঢাকা থাকত। গ্রামের মানুষের বিশ্বাস ছিল ওই দিঘির তলায় কোনো অশুভ শক্তির বাস আছে। অনেক মানুষ ওই জলে ডুবে মরেছে। যারা বেঁচে ফিরেছে তারা বলেছে সাঁতার কাটার সময় মনে হতো জলের তলা থেকে বরফের মতো ঠান্ডা দুটো হাত তাদের পায়ের পাতা ধরে নিচের দিকে টানছে। দিঘির পাড়ে ছিল একটা মরা শুকনো তেঁতুল গাছ। গত 20 বছরে ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে অন্তত 5 জন মানুষ আত্মহত্যা করেছে। তাই ভর দুপুরেও ওই দিঘির ত্রিসীমানায় কেউ ঘেঁষত না। কিন্তু আমার মেজ কাকা কাউকে তোয়াক্কা করতেন না। একদিন ঠিক ভর দুপুরে কাঠ ফাটা রোদ, প্রচণ্ড গরম পড়েছে। মেজ কাকা গেলেন ওই কালো দিঘিতে স্নান করতে। আর সেই দিনই ঘটল প্রথম বিপত্তি। স্নান সেরে ফেরার সময় মেজ কাকা ওই দিঘির থেকে একটা প্রকাণ্ড পেল্লাই সাইজের শোল মাছ ধরে আনলেন। মাছটার গায়ের রং স্বাভাবিক শোল মাছের মতো নয়, কেমন যেন একটা কুচকুচে কালো, আর চোখ দুটো অস্বাভাবিক ধরনের লাল। তবে সেই দিন দুপুরে স্নান করে ফেরার পর থেকে মেজ কাকার স্বভাবটা কেমন যেন অদ্ভুতভাবে পাল্টে গেল। মানুষটা একেবারেই চুপচাপ হয়ে গেলেন। বাড়ির কারোর সাথে একটা কথাও বলতেন না, শুধু এক দৃষ্টে শূন্যের দিকে তাকিয়ে থাকতেন। চোখ দুটো হয়ে গিয়েছিল ঘোলাটে, ঠিক যেমনটা এই এই আমার মতো। আসল বিভীষিকা শুরু হলো তার 3 পর মাঝরাতে। সেদিন রাতে হঠাৎ কাকিমা কল্যাণীর চিৎকারে আমাদের বাড়ির সবার ঘুম ভেঙে গেল। লণ্ঠন হাতে বাড়ির সবাই ছুটে গেল দোতলায় মেজ কাকার ঘরে। গিয়ে দেখি কাকিমা কেমন ভয়ে কুঁকড়ে আছে, আর বিছানার এক পাশে আঙুল দেখিয়ে শুধু বলছেন, শুরু হলো খোঁজাখুঁজি। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু মেজ কাকার কোনো সন্ধান মিলল না। শেষে আমার বাবা, মানে মেজ কাকার বড় দাদা, লণ্ঠন হাতে বাড়ির পেছনের খামার বাড়ির দিকে এগোলেন। জায়গাটা স্যাঁতস্যাঁতে অন্ধকার। সেখানে ধান আর তিল মাড়াই করা হতো। খামার বাড়ির কাছাকাছি যেতেই একটা অদ্ভুত ঘিনঘিনে শব্দ বাবা শুনতে পান। কেউ যেন অন্ধকারে বসে কিছু একটা খাচ্ছে। বাবা সন্তর্পণে লণ্ঠনটা একটু উঁচু করে ধরলেন, আর লণ্ঠনের সেই হলদেটে আলো খামার বাড়ির কোনায় পড়তে যে দৃশ্যটা তিনি এবং আমরা অবশেষে দেখলাম, তা আমি এই অন্তত 70 বছর বয়সে ভুলতে পারিনি বাবু। অন্ধকার স্যাঁতস্যাঁতে মেঝের ওপর হাঁটু মুড়ে বসে আছেন মেজ কাকা। তার 2 হাতের মুঠোয় ধরা
সেই কালো দিঘির প্রকাণ্ড জ্যান্ত শোল মাছটা। মাছটা তখনও খাবি খাচ্ছে, লেজ আছড়াচ্ছে, আর মেজো কাকা নিজের দাঁত দিয়ে ওই জ্যান্ত মাছটার পেট থেকে কাঁচা মাংস খুবলে খুবলে ছিঁড়ে খাচ্ছেন। মাছের রক্ত আর পিছল আঁশ মেজো কাকার থুতনি আর বুক বেয়ে ধর ধর করে পড়ছে। লণ্ঠনের আলো পড়তেই মেজো কাকা আমাদের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালেন। তার চোখ দুটো তখন আর মানুষের চোখ নেই, যেন যেন কোনো আদিম হিংস্র সাপদের চোখ। আমার মা সেই দৃশ্য দেখে একটা আর্তনাদ করে উঠলেন, আর সেই শব্দে মেজো কাকা হাতের মাছটা ফেলে দিয়ে একটা বিকট গোঙানি দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। পরদিন সকালে গ্রামে রটে গেল কালো দিঘির ঘাটে মেজো কাকার ঘাড়ে কোনো পিশাচ ভর করেছে। ওঝা গুনিন ডেকে বাড়ি তোল পার করা হলো, কিন্তু আমরা তখনও জানতাম না আসল বিভীষিকা তো মেজো কাকাকে ঘিরে নয়, শুরু হতে চলেছে ওই নিষ্পাপ মেয়েটাকে, অর্থাৎ কল্যাণী কাকিমাকে ঘিরে। ঘটনার দুদিন পরেই কাকিমার মাসিক শুরু হলো। গ্রামের পুরনো নিয়ম অনুযায়ী কাকিমাকে অন্দর মহলের একেবারে শেষ প্রান্তের একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে আলাদা শুতে দেওয়া হলো। কিন্তু সেই রাত থেকেই একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। পুরো বাড়ি জুড়ে একটা কেমন বমি আসা পচা মাছ আর পুরনো আষ্টে একটা বিচ্ছিরি গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা এতটাই তীব্র যে বাড়ির লোকেদের টেকা দায় হয়ে উঠল, আর সেই দুর্গন্ধের উৎস ছিল কাকিমার ওই আলাদা ঘরটা। পরদিন সকালে আমার মা যখন কাকিমাকে খাবার দিতে গেলেন, কাকিমা হঠাৎ মায়ের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। দিদি দিদি ও দিদি আমাকে বাঁচাও গো, আমাকে ভয় করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও দিদি, আমাকে বাঁচাও। কাকিমা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছিলেন, শরীরটা তার জ্বরে পুড়ে যাচ্ছে। মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মেজে বউ, ও এমন করছিস কেন রে? কাকিমা ভয়ে নীল হয়ে যাওয়া মুখে ফিস ফিস করে বললেন, দিদি গো, আমার শরীর থেকে কি 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 বেরোচ্ছে গো, এ তো মানুষের রক্ত নয়, যে রক্ত বেরোচ্ছে তা তো লাল নয় দিদি, একেবারে কালচে সবুজ, ঠিক যেন পচা ডোবার শ্যাওলা আর পাক, আর তার ভেতর থেকে মরা মরা পচা মাছের গন্ধ আসছে। আমার ভেতরটা যেন কোনো পিশাচ ঢুকে বসে আছে দিদি, বসে আছে। কথাটা শুনে মায়ের হাত থেকে কাঁসার থালাটা ঝন ঝন করে মাটিতে পড়ে গেল। মা শিউরে উঠে পিছিয়ে এলেন। একটা জ্যান্ত মানুষের শরীর থেকে কালচে সবুজ রক্ত বেরোচ্ছে, আর তা পচা মাছের গন্ধ নিয়ে আসছে। এ তো কোনো স্বাভাবিক রোগ হতে পারে না। অথচ সবচেয়ে হাড় হিম করা, সবচেয়ে অবাস্তব ঘটনাটা ঘটল তার পরের দিন সকালে। মাসিকের কাপড় ধোয়ার জন্য কাকিমা বাড়ির পেছনের পুকুর ঘাটে গিয়েছিলেন। আকাশটা সেদিনও আজকের মতোই মেঘলা ছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। বাড়ির কয়েকজন মহিলাও ঘাটের একটু দূরে ছিল।
কাকিমা জলে নেমে ভেজা কাপড়ে সাবান ঘষতে শুরু করেছেন। তার এক মাথা লম্বা ঘন কালো চুল জলে ভিজে পিঠের ওপর লেপ্টে আছে। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই, কোনো আগুনের উৎস ছাড়াই একটা একটা অদ্ভুত শব্দ হলো, আর চোখের নিমেষে কাকিমার সেই জলে ভেজা লম্বা চুলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। জলের ধারে ভর সকালবেলা করে একটা মেয়ের ভিজে চুলে আগুনের লেলিহান শিখা, এই অবাস্তব বিভৎস দৃশ্য দেখে ঘাটের পাড়ে দাঁড়িয়ে থাকা মহিলারা আতঙ্কে চিৎকার করে উঠলেন। কাকিমা যন্ত্রণায় ছটফট করতে করতে জলেই ঝাঁপিয়ে পড়লেন। কোনো মতে সে যাত্রায় তার প্রাণটা বাঁচানো গিয়েছিল বটে, কিন্তু সেই দাউ দাউ আগুনে কাকিমার অর্ধেক চুল পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল। আর সেই পোড়া চুলের থেকে ভেসে আসছিল একটা পচা মাছের তীব্র আষ্টে গন্ধ। গোপালবাবু তার কথা থামালে। তার কথাগুলো শেষ হওয়ার পরেও আমার কানের কাছে যেন একটা তীব্র ঘরে আর্তনাদ বাজতে লাগলো। গোপালবাবু রস থেকে জিলিপিগুলো তুলে একটা ডালার উপর রাখলেন। তারপর নিজের পরনের ময়লা ধুতির খুঁট দিয়ে হাত মুছতে মুছতে আবার সেই ফ্যাকাশে ঘোলাটে দৃষ্টি মেলে আমার দিকে তাকালেন। বাবু, আপনি নিশ্চয়ই ভাবছেন ওই কালো দিঘির পেশাজটা তাহলে কাকিমা কল্যাণীর ঘাড়ে ভর করেছিল। গ্রামের লোক, এমনকি আমাদের বাড়ির সবাইও ঠিক সেটাই ভেবেছিল। কিন্তু অন্ধকারের আসল রূপটা যে কত বিভৎস হতে পারে তা মানুষের কল্পনারও অতীত। আসল সত্যটা লুকিয়েছিল অন্য জায়গায়। গোপালবাবু একটু দম নিয়ে আবার সেই ঘোরের মধ্যে ঢুকে গেলেন। তার ঘরে গলা চিরে বেরিয়ে আসতে লাগলো সেই হাড় হিম করা রাতের বিবরণ। যেদিন কাকিমার ভিজে চুলে আগুন লাগলো ঠিক সেই রাতের ঘটনা। বাড়ির সবাই তখন আতঙ্কে আধমরা। কাকিমাকে তার সেই আলাদা ঘরে শুইয়ে বাইরে থেকে শিকল তুলে দেওয়া হয়েছে। রাত তখন বোধ হয় 2:30 কি 3টে। গোটা বাড়ি নিস্তব্ধ, শুধু বাইরে ঝিঁঝি পোকার একটানা ডাক। আমাদের বাড়ির পুরনো দাসী বিমলা পিসি রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বেরিয়ে কল ঘরের দিকে যাচ্ছিলেন, হাতে একটা টিমটিমে হারিকেন। লম্বা টানা বারান্দা পেরিয়ে তাকে কলতলার দিকে যেতে হবে, আর সেই বারান্দার শেষ প্রান্তেই ছিল কাকিমার ঘর। বিমলা পিসি বারান্দা দিয়ে এগোতেই হঠাৎ একটা শব্দ শুনতে পায়, অদ্ভুত খসখস শব্দ, আর তার সঙ্গে একটা ঘিনঘিনে ভারী শ্বাসের আওয়াজ। কেউ যেন জানোয়ারের মতো মেঝে শুকে শুকে এগোচ্ছে। বিমলা পিসির বুকের রক্ত হিম হয়ে আসে। সে কাঁপতে কাঁপতে হারিকেনটা একটু উঁচুতে তুলে ধরে, আর সেই মায়াবী হলদেটে আলোয় যে দৃশ্য সে দেখেছিল তাতে তার গলা চিড়ে একটা বিকট আর্তনাদ বেরিয়ে আসার কথা, কিন্তু আতঙ্কে তার স্মরণালী দিয়ে কোনো শব্দই বের হলো না। সে দেখল আমার মেজ কাকা ভবতশ্চাটুর্যে, একজন আস্ত পূর্ণবয়স্ক মানুষ, সম্পূর্ণ 4 পায়ে একটা জানোয়ারের মতো ভর দিয়ে বারান্দার মেঝে ধরে এগোচ্ছে। মানুষের হাঁটু আর কনুইয়ের ওইভাবে উল্টো দিকে বেঁকে যাওয়ার কথা নয়, কিন্তু মেজ কাকার শরীরটা যেন কোনো অমানসিক শক্তিতে দুমড়ে মুচড়ে গেছে।
কাকিমার বন্ধ ঘরের দরজার সামনে গিয়ে মেজো কাকা থেমে গেল। তারপর একটা কুকুরের মতো মুখটা মেঝের সঙ্গে লাগিয়ে দরজার নিচের সামান্য ফাঁক দিয়ে সেই পচা রক্তের আষ্টে গন্ধটা পাগলের মতো গভীর শ্বাসে টানতে লাগলো। তার চোখ দুটো অন্ধকারে জল করছে, আর বুক চিড়ে বেরিয়ে আসছে একটা অদ্ভুত ঘরে পৈশাচিক গোঙানি। দরজা খোল, আমার বড্ড খিদে, দরজাটা খোল, আমাকে ভেতরে আসতে দে। দৃশ্যটা দেখে বিমলা পিসির হাত থেকে হারিকেনটা সশব্দে মেঝেতে আছড়ে পড়ে কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। তার বিমলা পিসি একটা গগনভেদী চিৎকার করে সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। সেই চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। সবাই লণ্ঠন আর লাঠি ঝোঁটা নিয়ে ছুটে আসে। মেজো কাকাকে ওই অবস্থায় দেখে কেউ আর কাছে এগোতে সাহস পায়নি। সেদিন রাতেই মেজো কাকাকে মোটা কাছে দিয়ে বেঁধে ফেলা হয়। পরদিন সকালে খবর দেওয়া হলো পাশের গঞ্জের এক বিখ্যাত তান্ত্রিক বেনু তান্ত্রিককে। তিনি এসে বাড়ির উঠোনে যজ্ঞের আয়োজন করলেন। মেজো কাকাকে মোটা লোহার শেকল দিয়ে উঠোনের মাঝখানে একটা থামের সঙ্গে বেঁধে রাখা হলো। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করতে মেজো কাকার শরীর আর ধনুকের মতো বেঁকে যেতে লাগলো। পড়া জল আর শেকড় দিয়ে মেজো কাকাকে সপাসপ মারতে শুরু করলেন। কোথা থেকে এসেছিস তুই? আমরা ভাবলাম মেজো কাকা এবার যন্ত্রণায় চিৎকার করবে, কিন্তু না। সবাইকে স্তব্ধ করে দিয়ে মেজো কাকা হঠাৎ মাথা নিচু করে হাসতে শুরু করলো। সে হাসি কোনো মানুষের নয়, যেন পাতালের বুক চিড়ে কোনো অশরীরী অট্ট হাসিতে ফেটে পড়েছে। বেনুতান্ত্রিক মার থামিয়ে থমকে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন ভূতটা ওই নিষ্পাপ মেয়ে কল্যাণীর ওপর নয়, ভর করেছে এই মেজো কাকার ওপর। তান্ত্রিক নিজের ঝোলা থেকে এক মুঠো লাল সিঁদুর আর কি সব শেকড় বাকড় বের করে মন্ত্র পড়ে মেজো কাকার মুখের ওপর ছুঁড়ে মারলেন। তার ঠিক তখনই সেই কল বাঁধা মেজো কাকা একটা বিকট হুঙ্কার দিয়ে উঠল। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। বেনুতান্ত্রিক মেজো কাকার সামনে দাঁড়িয়ে তার কপালে নিজের বুড়ো আঙুল চেপে চোখ বন্ধ করলেন। কয়েক মুহূর্ত পর তান্ত্রিকের নিজের শরীর ধর ধর করে কাঁপতে শুরু করলো। তিনি ছিটকে পিছিয়ে এলেন, তার মুখ দিয়ে ঘাম ঝরছে। বাড়ির বয়স্করা হাহাকার করে উঠল। আগে কি দেখলেন বাবা? কি ভর করছে ভবতোষের ঘাড়ে? বেনুতান্ত্রিক একটা দীর্ঘশ্বাস ফেলে মেজো কাকার দিকে আঙুল তাক করে বললেন, ও সাধারণ অশরীরীর খপ্পরে পড়েনি। এ তোমাদের পাপের ফল। আজ থেকে 10 বছর আগের কথা মনে করে দেখো। পাশের গ্রাম কামালপুরের একটা গরিব মেয়ে ছিল, তোমাদের এই বাড়ির ছেলে, এই ভবতোষ। নিজের ক্ষমতার অহংকারে সেই মেয়েটির সর্বনাশ করে দিয়েছিল। মেয়েটি তখন অন্তঃসত্ত্বা, পেটে এই ভবতোষের পাপের ভ্রূণ। যখন মেয়েটি বিচার চাইতে এলো, তখন এই ভবতোষ রাতের অন্ধকারে ওই কালো দিঘির জলে তাকে জ্যান্ত ডুবিয়ে মারে। কথাগুলো শুনে
আমাদের বাড়ির সবার মাথার উপর যেন বাজ ভেঙে পড়ল। সত্যি তো, বছর 10 আগে এমন একটা কানাঘুষো শোনা গিয়েছিল বটে, কিন্তু কালো দিঘির বদনাম থাকায় সবাই ভেবেছিল অভিশপ্ত দিঘি মেয়েটাকে ডেকে নিয়েছে। মেজু কাকার ভয়ে কেউ টুঁ শব্দটিও করেনি। বেনুতান্ত্রিক ঘাম মুছতে মুছতে এক হাড় হিম করা সত্যের পর্দা ফাঁস করলেন। তিনি বললেন, মেয়েটি তো মরে গিয়ে মুক্তি পেয়েছিল, কিন্তু তার পেটের ওই অনাগত বাচ্চাটা, সেটা তো জন্মায়নি। জলের তলায় মায়ের জঠরে পচে গলে সেই ভ্রূণ এক বিভৎস আদিম জলজ পিশাচে পরিণত হয়েছে। আর সেই জল পিশাচ আজ ফিরে এসেছে। বাবা কেঁদে উঠে বললেন, কিন্তু কিন্তু ও তো ভবতোষকে মারছে না বাবা, ও কি চায়? তান্ত্রিকের চোখ দুটো তখন জ্বলছে। তিনি বললেন, মারবে কেন? ও তো মারতে আসেনি, ও নিজে জন্ম নিতে এসেছে। এই ভবতোষকে ও একটা বাহন বা মাধ্যম হিসেবে ব্যবহার করছে। পিশাচটার লক্ষ্য হলো ভবতোষের শরীরে বাসা বেঁধে তার বীর্যের মাধ্যমে ওই নতুন বউ কল্যাণীর জঠরে প্রবেশ করা। ও মানুষের রূপ নিয়ে মাতৃগর্ভ থেকে জন্ম নিতে চায়। হ্যাঁ, জন্ম নিতে চায়। তান্ত্রিকের কথাগুলো যেন আমাদের বুকের স্পন্দন থামিয়ে দিল। এও কি সম্ভব? বেনুতান্ত্রিক আমাদের হতবাক মুখের দিকে তাকিয়ে এক এক করে সব রহস্যের জট খুলতে লাগলেন। তোমরা ভাবছ ভবতোষ কাঁচা শোল মাছ কেন খাচ্ছিল? কারণ ওই জলজ পিশাচটা 10 বছর ধরে জলের তলায় কাঁচা জলজ প্রাণী খেয়েই পুষ্টি পেয়েছে। ভবতোষের শরীরে বাসা বাঁধার পর তার সেই পৈশাচিক খিদে মেটাতেই সে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিল। আর কল্যাণীর ঘর থেকে ওই আষ্টে গন্ধ আর ওই ঋতুস্রাবের বিভীষিকা, পিশাচটা রাতের অন্ধকারে ভবতোষের শরীরের মাধ্যমে কল্যাণীর জঠরে নিজের বীজ রোপণ করার চেষ্টা করছিল। কিন্তু মাসিক বা ঋতুস্রাব মানেই হলো জঠরের ভ্রূণ তৈরি না হলে সেই ডিম্বাণু নষ্ট হয়ে শরীর থেকে বেরিয়ে যাওয়া। কল্যাণী হলো সাক্ষাৎ দেবী প্রতিমা। তার শরীর ওই পিশাচের বিষাক্ত অশুভ বীজকে ধারণ করতে অস্বীকার করেছে। কল্যাণীর জরায়ু সেই পিশাচের অংশগুলোকে মাসিকের রক্তের সাথে কালচে সবুজ শ্যাওলার মতো শরীর থেকে বমি করে বের করে দিচ্ছিল। আর সেই কারণে ওই রক্তের সাথে মরা মাছের পচা গন্ধ আসছিল। আর আর কাল চুলে আগুন লাগার ঘটনাটা জল পিশাচের অশুভ শক্তির সাথে কল্যাণীর সতীত্ব আর শরীরে নিজস্ব এক পবিত্র একটা সুশক্তি অবিরাম সংঘর্ষ চালাচ্ছিল। আগুন হলো শুদ্ধতার প্রতীক। কল্যাণী যখন স্নান করতে জলে নামলো, তখন পিশাচের সেই জলজ অশুভ শক্তি তাকে জলের তলা থেকে আক্রমণ করার চেষ্টা করে। আর ঠিক তখনই কল্যাণীর ভেতরের সেই প্রতিরোধী ক্ষমতা আর শুদ্ধতা আগুনের রূপ নিয়ে ফেটে পড়ে। শুদ্ধতার আগুন আর অশুভ শক্তির সেই ভয়ঙ্কর সংঘর্ষেই জলের ধারে ওই ভিজে চুলে দাউ দাউ করে আগুন ধরে গিয়েছিল। তান্ত্রিকের এই অকাট্য ব্যাখ্যার পর পুরো উঠোন জুড়ে একটা শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। কেউ কোনো কথা বলতে পারছে না, শুধু একটা চাপা কান্নার শব্দ শোনা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সেই কল বাঁধা মেজো কাকা আস্তে আস্তে মাথা তুলে তান্ত্রিকের দিকে তাকালো। তার ঘাটটা অদ্ভুতভাবে এক পাশে হেলে আছে, ঠোঁটের কষ বেয়ে লালা ঝরছে। হঠাৎ মেজো কাকার গলা চিড়ে এমন একটা বিকট অমানুষিক আর জোড়া গলার স্বর বেরিয়ে এলো, যা কোনো মানুষের হতে পারে না। তোর মন্ত্র আমাকে আটকাতে পারবে না অঘোরনাথ। ও আমার বাপ, ও আমাকে জন্ম দেয়নি, আমাকে জলে ডুবিয়ে মেরেছে, কিন্তু এবার আমি
ওই মেয়ের জঠর আমি দখল করবই। আমি জন্ম নেবই। ঘটনার এই অংশে এসে গোপালবাবু হঠাৎ চুপ করে গেলেন। তার ঘোলাটে চোখ দুটো যেন এই মিষ্টির দোকানের দেওয়াল ভেদ করে বহু দূরের কোনো এক অন্ধকার অতীতের দিকে তাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেললেন গোপালবাবু। তার ফ্যাকাশে চামড়ার ওপর হারিকেনের আলো পড়ে এক মায়াবী ভুতুড়ে অবয়ব তৈরি করেছে। তান্ত্রিক কিছুই করতে পারেনি বাবু। সেই রাতে মেজু কাকা নিজের অমানসিক শক্তিতে লোহার শেকল ছিঁড়ে ফেলেছিল। তারপর সোজা ঢুকেছিল কাকিমা কল্যাণীর সেই আলাদা ঘরে। কি বিভীষিকা ঘটেছিল সেই রাতে তা কেউ জানে না। ওই বেনু তান্ত্রিকও কিছু করতে পারেনি শেষমেশে তার শক্তির সামনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এরপর থেকে মাসিকের সেই পচা আষ্টে গন্ধটা চিরকালের মতো আমাদের বাড়ি থেকে গায়েব হয়ে গেল। কাকিমা অন্তঃসত্ত্বা হয়, আর মেজু কাকাও তারপর থেকে আর কোনোদিন কাঁচা মাছ খায়নি, কেন কে জানে। কিন্তু 9 মাস পর কাকিমা যখন একটা ছেলের জন্ম দিল, তখন কাকিমা আতুর ঘরে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে হার্ট ফেল করে মারা যায়। কাহিনীর এই পরিণতি শুনে আমার শির দাঁড়াবে একটা বরফ শীতল স্রোত নেমে গেল। আমি আর চুপ থাকতে পারলাম না। আতঙ্কে জমে গিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে ফেললাম, কেন, কি হয়েছিল? বাচ্চাটা কি মারা গেছিল? আমার কথার সাথে সাথেই যেন প্রকৃতির এক অদ্ভুত ইশারায় দোকানের টিমটিমে হারিকেনের আলোটা হঠাৎ দপদপ করতে শুরু করলো। গোপালবাবু আমার দিকে একবার তাকালেন। তার সেই ঘোলাটে মৃত চোখের দৃষ্টি এখন সোজা আমার চোখের ওপর স্থির। সেই দৃষ্টিতে এমন এক আদিম পাশবিক শীতলতা ছিল, যা দেখলে জ্যান্ত মানুষেরও রক্ত জল হয়ে যায়। তিনি একটা অত্যন্ত শীতল ঘরে নিচু গলায় হিস হিস করে বলে উঠলেন, বাচ্চাটা মরবে কেন বাবু? বাচ্চাটা তো মানুষের রূপেই রইল। শুধু একটাই সমস্যা, রসগোল্লা দিয়ে তো আর ওই খিদে মেটে না। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই আমার দৃষ্টি হঠাৎ নেমে গেল গোপাল বাবুর পায়ের কাছে মেঝেটায়। এতক্ষণ ওই জায়গাটা অন্ধকারে ঢাকা ছিল বলে আমি খেয়াল করিনি। একটা পুরনো চটের থলি রাখা আছে সেখানে, আর সেই থলিটা থেকে চুইয়ে চুইয়ে কালচে গাঢ় রক্ত মেঝের ওপর গড়িয়ে যাচ্ছে। আমার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন হাতুড়ির মতো আছড়ে পড়তে শুরু করল। আমি কিছু বুঝে ওঠার আগেই গোপালবাবু হঠাৎ একটা বাঁচ খাই অমানবিক গতিতে তার ডান হাতটা ওই থলির ভেতর ঢুকিয়ে দিলেন। চোখের পলকে তিনি থলি থেকে বের করে আনলেন একটা জ্যান্ত পেল্লাই সাইজের ছটফটে বোয়াল মাছ। মাছটা প্রাণ ভয়ে লেজ আছড়াচ্ছে। কোনো কথা নেই, কোনো ভূমিকা নেই। আমার বিস্ফারিত আতঙ্কিত চোখের সামনেই গোপালবাবু তার মুখটা হাঁ করলেন। আমি দেখলাম তার দাঁতগুলো সাধারণ মানুষের মতো নয়, বরং কোনো হিংস্র সাপদের মতো বিকৃত আর সূচলো। সেই সূচলো দাঁতগুলো দিয়ে তিনি এক কোপে জ্যান্ত বোয়াল মাছটার মাথাটা সজোরে কামড়ে ছিঁড়ে নিলেন। খচাক করে
একটা বীভৎস হাড় হিম করা শব্দ, মাছের কাঁচা রক্ত আর রূপলি আঁশ গোপালবাবুর থুতনি আর গাল বেয়ে দরদর করে গড়িয়ে পড়তে লাগলো। তিনি সেই কাঁচা স্পন্দিত মাংসটা গোগ্রাসে চিবোতে চিবোতে তার ঘোলাটে চোখের বীভৎস দৃষ্টি আমার দিকে স্থির রাখলেন। তারপর সেই সেই পৈশাচিক ঘর ঘরে গলায় ফিস ফিস করে বলে উঠলেন, মানুষের রক্তের আর নদীর পচা মাছের গন্ধে বড্ড মিল। আমার যে এখনো বড্ড খিদে। আমার আমার মনে হলো আমার চারপাশের পৃথিবীটা যেন বন বন করে ঘুরতে শুরু করেছে। নাসারন্ধ্রে সেই তীব্র বমি উদ্রেককারী পচা মাছ আর কাঁচা রক্তের আষ্টে গন্ধটা এমনভাবে ধাক্কা মারল যে আমার আমার ফুসফুস যেন কাজ করা বন্ধ করে দিল। আমি আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে গোঙানি ছাড়া আর কোনো শব্দ বেরোলো না। আমার চোখের সামনে গোপালবাবু সেই রক্ত মাখা বীভৎস মুখটা ক্রমশ বড় হতে হতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ের চরম সীমায় পৌঁছে আমার স্নায়ুগুলো যেন একসাথে জবাব দিয়ে দিল। চারপাশের টিমটিমে আলোটা ধীরে ধীরে একটা ঘন নিশ্ছিদ্র অন্ধকারে মিলিয়ে গেল। আমি আমি আর কিছুই মনে করতে পারলাম না। যখন চোখ খুললাম তখন আমার চোখের পাতা দুটো ভীষণ ভারী হয়ে আছে। শরীরটা যেন পাথরের মতো অসাড়। আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেই বোধটুকুও প্রথমে কাজ করছিল না। কানে একটা আবছা ভনভনে শব্দ আসছিল। প্রথমে মনে হলো যেন বহু দূরের কোনো কোলাহল। তারপর শব্দগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। রিকশার টুংটাং শব্দ, মানুষের কথাবার্তা, সাইকেলের বেল, একটা জমজমাট বাজারের শব্দ। আমি পিট পিট করে চোখ খুললাম। ভোরের পরিষ্কার আলো এসে পড়েছে আমার চোখে। দেখলাম আমার মুখের ওপর ঝুঁকে আছে বেশ কয়েকজন অচেনা মানুষ। আরে ও দাদা, এই চোখ খুলেছে। আরে মশাই শুনতে পাচ্ছেন? জল দিয়ে আরেকটু চোখে। একটা অচেনা গলা আমার কানে এলো। আমি ধর্মর করে উঠে বসার চেষ্টা করলাম। পিঠের নিচে স্যাঁতস্যাঁতে ঠান্ডা কংক্রিটের মেঝে। মাথাটা তখনও ভোঁ ভোঁ করছে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আমি একটা পুরনো বন্ধ দোকানের বারান্দায় শুয়ে আছি। গতকাল রাতের সেই দুর্যোগের কোনো চিহ্ন নেই। আকাশ পরিষ্কার, রোদ উঠেছে, সামনে দিয়ে লোক চলাচল করছে। এখানে গোপাল বাবুর মিষ্টির দোকান। কাল রাতে তো। আমি অসংলগ্নভাবে কথাগুলো বলার চেষ্টা করলাম। আমার কথা শুনে ভিড়ের মধ্যে থেকেই একজন মাঝ বয়সী লোক এগিয়ে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে আপনি খুব জোর বেঁচে গেছেন মশাই। আপনার পরম আয়ু ছিল বলে আজ সকালে সূর্যটা দেখতে পেলেন। আজ থেকে 5 বছর আগে ঠিক আপনার মতোই এক ভদ্রলোক এই বারান্দায় অচৈতন্য অবস্থায় পড়েছিল। সকালে শুধু এই গোপাল নামটা শেষবারের জন্য কোনো রকম উচ্চারণ করেছিল লোকটা। তার পর মুহূর্তেই তো মুখ দিয়ে গ্যাঁজলাও তুলে মারা গেল। আমি ফ্যাল ফ্যাল করে লোকটার দিকে তাকিয়ে রইলাম। আমার কথার কোনো ভাষা ফুটল না। পেছন থেকে বয়স্ক মতো আরেকজন লোক বলে উঠল, গোপালদের এখানে আগে একটা মিষ্টির দোকান ছিল বটে, তবে সে তো অনেক কাল আগের কথা। ওদের ভাইয়ে ভাইয়ে মানে ওই বাপ কাকাদের মধ্যে সম্পত্তি নিয়ে এমন ঝামেলা হলো যে দোকানপাট কবেই লাটে উঠেছে।
কপাটে তালা পড়েছে সেই কবে। ওদের বাড়িতে তো মশাই সাক্ষাৎ পিশাচ ভর করেছিল। আরে ওর মেজো কাকা আর নতুন কাকিমা সবার ওপর পিশাচের ছায়া পড়েছিল। ওরা নাকি রাতের অন্ধকারে খামার বাড়িতে বসে কাঁচা মাছ কাঁচা মাংস চিবিয়ে খেত। নিজের চোখে দেখেছি সেসব বিভীষিকা। তারপর ওই ওই মেজো কাকির গর্ভ থেকে যে বাচ্চাটা হলো সে তো মানুষের বাচ্চা নয়। হ্যাঁ হ্যাঁ, সে তো বাস্তু একটা ব্রহ্ম দৈত্য। কি বিভৎস তার লুপ, বাবারে বাবা। প্রথম লোকটি আবার কথা বলে উঠলেন। আরে হ্যাঁ হ্যাঁ, আর সেই আঁতুর ঘরেই তো তখন গোপাল ওই নেহাতি ছোট ছোকরা পিশাচের বংশ শেষ করবে বলে একটা দা দিয়ে কুপিয়ে তার মেজো কাকার ওই রাক্ষসী বাচ্চাটাকে খুন করেছিল গোপাল। তারপর থেকেই তো ছেলেটা কেমন পাগল হয়ে গেল। সারাদিন ওই বন্ধ দোকানে বসে বিড়বিড় করতো আর মাঝে মাঝে কাঁচা মাছ চিবি খেত। তবে আসল কথাটা কি জানেন বাবু? লোকটা একটু থেমে গলাটা নামিয়ে আমার কানের কাছে ফিসফিস করে বললেন, সেই পাগল গোপালও তো আজ থেকে বছর 7 আগে ওই ঘরের কড়ি কাটে গলায় দড়ি দিয়ে মরে ভূত হয়ে গেছে। ভাগ্যিস আপনি জোর বেঁচে গেছেন বাবু। কাল রাতে আপনি ওই জ্যান্ত মানুষের পাল্লায় পড়েননি, পড়েছিলেন ওই গোপালের প্রেতের খপ্পরে। কথাগুলো শোনার পর আমার বুকের ভেতরটা যেন খাঁ খাঁ করে উঠল। কাল রাতে ওই টিমটিমে আলোয় বসে আমি যার সাথে কথা বলেছি, যার হাত থেকে গরম জিলিপি খেয়েছি, সে কোনো মানুষ ছিল না। হঠাৎ আমার ডান হাতের কনুইয়ের ওপরের দিকটায় একটা সূক্ষ্ম টান অনুভব করলাম। আমি বাঁ হাত দিয়ে জায়গাটা স্পর্শ করলাম। শার্টের হাতার নিচে আমার ডান বাহুতে লাল সুতো দিয়ে বাঁধা একটা তামার মাদুলি বা তাবিজ। মুহূর্তের মধ্যে আমার মনের পর্দায় ভেসে উঠল আজ থেকে 3-4 দিন আগের কথা। আমি সেদিন কাজের জন্য বেরোচ্ছি। মা আমাকে ডেকে কাছে বসেছিলেন। তার কোচকানো হাত দুটো দিয়ে সযত্নে সেই লাল সুতো বাঁধা তাবিজটা আমার ডান হাতে পরিয়ে দিয়েছিলেন। আমি হেসে বলেছিলাম, এসব আবার কি মা? আমি কি ছোট খোকা নাকি যে তাবিজ পড়তে হবে? মা আমার মাথায় হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, পারবি বাবা, পড়ে থাক। কয়েকদিন ধরে মায়ের মনটা আমার কেমন যেন খচখচ করছে, অকারণে ভয় হচ্ছে। তুই বাবা এটা পড়ে থাকিস, খুলিস না কখনো। তাবিজটার ওপর হাত বোলাতে বোলাতে আমার 2 চোখ ঝাপসা হয়ে এলো। চোখের কোণ বেয়ে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল গালের ওপর। আজ বুঝতে পারলাম, পৃথিবীর কোনো পিশাচ, কোনো প্রেত বা কোনো অশুভ শক্তির সাধ্য নেই একজন মায়ের আশীর্বাদের বর্মকে ভেদ করার। কাল রাতের ওই অন্ধকার পৈশাচিক মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়েছিল আমার মায়ের এই ছোট্ট লাল সুতোটুকু, মায়ের ওই অবুঝ ভালোবাসা। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। রোদের আলোয় হরিণঘাটা বাজারটা তখন পুরোপুরি জেগে উঠেছে। আমি আমার সাইকেলটার দিকে পা বাড়ালাম। এবার আমাকে দিদির কাছে পৌঁছতেই হবে, কারণ আমি জানি আমার মায়ের আশীর্বাদ আমার সাথেই আছে, চিরকাল থাকবে। শুনছিলেন গোপালের জিলিপির দোকানে। আমাদের আজকের এই নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকছে একটি প্রশ্ন। আচ্ছা, যদি আপনি সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে মেজো কাকা কত বছর বয়সে দ্বিতীয় বিবাহ করেছিলেন? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানিয়ে ফেলুন। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন
হাওড়া মুন্সিরহাট থেকে শেখ রেহান, পূর্ব মেদিনীপুর থেকে গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস এবং রনিত দাস, মদনপুর থেকে রত্না সরকার ও বাবু, নদিয়া পাগলাচণ্ডী থেকে মনীষা হালদার, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, টুম্পা মণ্ডল, পূজা মণ্ডল, দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল, দেবশ্রী মণ্ডল এবং শুভঙ্কর মণ্ডল। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন মনীষা অধিকারী, উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম থেকে সমীর সরকার, গোবরডাঙ্গা থেকে তন্দ্রা দত্ত, গড়িয়া থেকে ঋষিতা এবং রূপসা। এছাড়া সঠিক উত্তর লিখেছেন অমিতা ঠাকুর, পূর্ব বর্ধমান মেমারি থেকে সেন্টু শেখ, রাজস্থান জয়পুর থেকে মিলন মণ্ডল, বারাসাত থেকে অমিতা ঠাকুর, হাওড়া মুন্সিহাট থেকে শেখ রেহান, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার, মালবাজার থেকে রাধা রানী বিষ্ণু। সঠিক উত্তর দিয়েছেন শুভঙ্কর দাস, পশ্চিম মেদিনীপুর থেকে অর্ণব মহাপাত্র, হাওড়া জেলার শ্যামপুর থানা থেকে প্রীতম বেড়া, দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, অনিল মণ্ডল ও পুষ্প মণ্ডল, মছলন্দপুর থেকে রিয়াজ সর্দার, কটক থেকে সরোজিনী দিব্যাংশী, নয়নিকা ও গাবান, নোনাকুণ্ডু থেকে সঠিক উত্তর দিয়েছেন মৌসুমী মান্না, অনিক মান্না এবং কাজল দাস, মেদিনীপুর থেকে সুভাষ। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন টুকু মাইতি, গিরিধারী মাইতি, চেন্নাই থেকে বিশাল, অম্বিকা কালনা থেকে মনতোষ সরকার, মনাই সরকার, পশ্চিম মেদিনীপুর থেকে সবুজ দিগার এবং অনু দিগার, হাওড়া আমতা থেকে অমিত গায়েন, হুগলির ধনিয়াখালী থেকে শ্যাম দাস, বাঘা যতীন থেকে দীপিকা দে, রামপুরহাট থেকে ছন্দা দাস। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন সদানন্দ বেরা, চাঁদপাড়া থেকে হিরণ দাস, কাকিনাড়া মাদ্রাল জয়চণ্ডী তলা থেকে অভিজিৎ নাথ, অরূপ নাথ, আরোহী নাথ এবং কমেন্ট করেছেন ফারুক শেখ, অজয় দাস এবং সাঁতরাগাছি হাওড়া থেকে ভিকি চ্যাটার্জি। আপনারা সকলেই সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলো নিয়মিত মনোযোগ সহকারে শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। এইভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন অল ডে সাসপেন্স। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আবার দেখা হবে আগামী এপিসোডে আরেকটা রোমাঞ্চকর গল্পের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।